বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। বিতর্কের মুখে পদত্যাগপত্র জমা দিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। রিজেন্ট কাণ্ডে স্বাস্থ্যমন্ত্রীকেও জিজ্ঞাসাবাদের ইঙ্গিত দুদকের, প্রয়োজনীয় নথি সংগ্রহ। বেসরকারি হাসপাতালে কোভিড চিকিৎসার মান নিয়ে 4 মাস পর টনক নড়ল স্বাস্থ্য অধিদপ্তরের, না যেতে বিজ্ঞপ্তি। ঘরের বাইরে মাস্ক বাধ্যতামূলক করে প্রজ্ঞাপন। যাচাই বাছাই ছাড়াই অনুমোদন পাচ্ছে বিভিন্ন প্রকল্প। একনেক সভায় প্রধানমন্ত্রীর ক্ষোভ, বাস্তবায়নে ধীরগতি ও সমন্বয়হীনতা নিয়ে অসন্তোষ। টানা বৃষ্টিতে জলজটে বিপর্যস্ত রাজধানী, সারা দেশে বন্যায় প্লাবিত 25 জেলা। দ্বিতীয় দফায় 25 জনের মৃত্যু। পদ্মায় তীব্র স্রোতে ব্যাহত নৌযান চলাচল। এবং চট্টগ্রামে আইসিইউতে না রেখেও কোভিড রোগীর কাছে 7 লাখ টাকা বিল আদায়, লিখিত অভিযোগের অপেক্ষায় স্বাস্থ্য বিভাগ। দেশে আরও 41 জনের মৃত্যু, শনাক্ত 3000-এর বেশি। দেখছিলেন শিরোনাম, জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। বিতর্কের মুখে অবশেষে পদত্যাগ করলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ। দুপুরে সচিবালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি। করোনাকালে শুরু থেকেই নানা কারণে বিতর্কের মুখে ছিলেন অধিদপ্তরের মহাপরিচালক। রিজেন্ট কাণ্ড সামনে আসার পর আরও তোপের মুখে পড়েন আবুল কালাম আজাদ। 4 বছর ধরে লাইসেন্স নবায়ন না থাকা রিজেন্ট হাসপাতালের সঙ্গে কোভিড চিকিৎসা দেওয়ার চুক্তি, জেকেজির করোনা টেস্টের জালিয়াতি সহ সাম্প্রতিক স্বাস্থ্য খাতের নানা অনিয়মে তার সম্পৃক্ততার অভিযোগ আসে। এ নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গেও দ্বন্দ্বে জড়ায় অধিদপ্তর। অবশেষে এসব গুঞ্জন মাথায় নিয়েই পদত্যাগের সিদ্ধান্ত নেন আবুল কালাম আজাদ। রিজেন্ট কাণ্ডে এরই মধ্যে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। স্বাস্থ্যমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি সইয়ের নথিও সংগ্রহ করা হয়েছে। প্রয়োজনে মন্ত্রীকে জিজ্ঞাসাবাদের ইঙ্গিত দেন দুদক সচিব। কমিশনের বর্তমান ও সাবেক আইন বিভাগের কর্মকর্তারাও বলছেন, তদন্তের স্বার্থে যে কাউকে তলবে আইনি বাধা নেই। গত 21 মার্চ রাজধানীতে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সংক্রান্ত একটি বৈঠক হয়। এর পরপরই স্বাস্থ্যমন্ত্রী ও সচিবের উপস্থিতিতে রিজেন্ট হাসপাতালের পক্ষে পরিচালক মোহাম্মদ শাহেদ ও স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষে প্রতিষ্ঠানটির মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ সমঝোতা চুক্তি সই করেন। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই এই সমঝোতা স্মারক সই করা হয়। পরদিন অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে কি বোঝানো হয়েছে তা জানতে চায় মন্ত্রণালয়। এরই মধ্যে চুক্তিপত্র কপি, রিজেন্ট হাসপাতালের নবায়ন কপি সহ বেশ কিছু নথি দুদকের হাতে। খতিয়ে দেখা হচ্ছে, লাইসেন্সের নবায়ন নেই এমন প্রতিষ্ঠান কিভাবে কোভিড হাসপাতাল হিসেবে অনুমোদন পেল। অন্যদিকে ছবিতে স্পষ্ট চুক্তি স্বাক্ষরে কারা উপস্থিত ছিলেন। রিজেন্ট কাণ্ডে এবার মন্ত্রীকে জিজ্ঞাসাবাদের ইঙ্গিত দুদক সচিবের। আপনারা তো দেখেছেন অতীতে তাদের কাছে ডাকা হয়েছে, কি করা হয়েছে, ঠিক আছে। অনুসন্ধানকারী কর্মকর্তা যদি মনে করে কমিশনের সিদ্ধান্ত নিয়ে তারপরে জিজ্ঞাসাবাদ করতে পারে। কমিশন কিন্তু কাউকে এ ব্যাপারে কোনো ইনস্ট্রাকশন দেয় না, অনুসন্ধানকারী কর্মকর্তাই করে থাকে। কমিশনের কাছে কোনো পরামর্শ চায়, তদারকারী কর্মকর্তা তাদের সাথে পরামর্শ করে অনুসন্ধানকারী কর্মকর্তার কাজ করে থাকে। অনুসন্ধানকারী কর্মকর্তা বললাম তো, সেটি আইন অনুযায়ী যে ব্যবস্থা গ্রহণ করা সেটি তারা করবে এবং কতটুকু ইনভলভমেন্ট আছে। এর আগেও বিভিন্ন দুর্নীতির অনুসন্ধানের স্বার্থে দায়িত্বরত মন্ত্রী সচিবদের দুদকে তলবের দৃষ্টান্ত রয়েছে। দুর্নীতি দমন কমিশন 2004-এর 19 ও 20 ধারা অনুযায়ী যে কাউকে তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদে আইনি বাধা নেই বলছেন প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান আইনজীবীরা। বর্তমান এক্সিস্টিং প্রেসিডেন্ট, যতদিন সিটিং প্রেসিডেন্ট, তার বিরুদ্ধে কিছু করবার ক্ষেত্রে সংবিধানে বাধা আছে। এর বাইরে যত বড় সরকারি কর্মকর্তাই হন না কেন আর যত নিচের সরকারি কর্মকর্তাই হন না কেন, দুর্নীতি দমন কমিশন তথ্য উদ্ঘাটনের জন্য তাদের কাছ থেকে বক্তব্য নিতে পারে, গিয়ে নিতে পারে, ডেকে নিতে পারে। রিজেন্ট স্বাস্থ্য অধিদপ্তর এবং প্লাস স্বাস্থ্য মন্ত্রণালয় কেলেঙ্কারিতে দুর্নীতি দমন কমিশন যদি যে কাউকে যদি মনে করে আইন তাকে ক্ষমতা দিয়েছে জিজ্ঞাসাবাদ করার জন্য, তিনি মন্ত্রী হোক, সচিব হোক, ডিজি হোক, দ্যাট ইজ ইমেটেরিয়াল। করোনা চিকিৎসার মতো স্পর্শকাতর দায়িত্ব নিয়ে নমুনা ফেলে দিয়ে মন গড়া রিপোর্ট দেওয়ার অভিযোগে গত 6 জুলাই হাসপাতালটি সিলগালা করে দেয় র্যাব। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।
কোভিড চিকিৎসায় বেসরকারি হাসপাতাল ও প্রতিষ্ঠানগুলোকে যুক্ত করার 4 মাস পর টনক নড়ল স্বাস্থ্য অধিদপ্তরের। রিজেন্ট জেকেজি শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের নানা অনিয়ম ও দুর্নীতি জনসমক্ষে আসার পর এখন অধিদপ্তর বলছে সতর্ক হতে হবে জনসাধারণকে। এদিকে অভিযানের একদিন পরই রোগী সরিয়ে নেওয়ার কথা থাকলেও এখনও দিব্যি কার্যক্রম চালিয়ে যাচ্ছে শাহাবুদ্দিন মেডিকেল। প্রথম কোনো বেসরকারি হাসপাতালে করোনা চিকিৎসার অনুমোদন দেওয়া হয় 21 মার্চ। এরপরে জল ঘোলা হয়েছে বহু। দেশজুড়ে আলোড়ন তুলেছে জেকেজি ও রিজেন্ট হাসপাতালের মতো সীমাহীন দুর্নীতি। অভিযান চলেছে শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালেও। এ সময় শুধু হতাশাই জানিয়ে গেছে স্বাস্থ্য অধিদপ্তর। দীর্ঘ 4 মাস পর বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতারণা অনিয়মের বিষয়ে জনগণকে সতর্ক করে বিজ্ঞপ্তি দিল স্বাস্থ্য খাতের অভিভাবক সংস্থাটি। যুগ্ম সদস্য সচিব ডাক্তার মোস্তফা মঈনুদ্দিন স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে সরকারি ও সরকার অনুমোদিত বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার থেকে কোভিড-19 পরীক্ষা ও চিকিৎসা গ্রহণের পরামর্শ দেওয়া হয়। বিশেষজ্ঞরা বলছেন, যাচাই বাছাই ছাড়া অনুমোদন দেওয়ায় বেসরকারি হাসপাতাল প্রতিষ্ঠানের দুর্নীতির দায় এড়ানোর সুযোগ নেই। সরকারি হাসপাতালগুলোতে যেভাবে গাইডলাইন মেনে সঠিকভাবে করা হয়, প্রাইভেট হাসপাতালের উপর সরকারের নিয়ন্ত্রণের অভাব আছে এবং ওনাদের যে এই গাইডেন্স আজকে যেটা বের হলো এটা তথ্যভিত্তিক কিনা এটা আমার সন্দেহ আছে। এত কিছুর পরও ঠিকই চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছে রাজধানীর শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল। বহির্বিভাগ বন্ধ থাকলেও জরুরি বিভাগ চলছে। রোগী আর চিকিৎসকদের উপস্থিতিও স্বাভাবিক। অথচ দেখে বোঝার উপায় নেই 19 জুলাই ভুয়া কোভিড রিপোর্ট দেওয়া সহ নানা অনিয়মের অভিযোগে এই হাসপাতালটিকে একদিনের মধ্যে রোগী সরিয়ে সিলগারা করার নির্দেশনা দেওয়া হয়েছিল। রানিং কিছু পেশেন্ট আছে যেগুলো নর্মালি কিছু আমাদের সার্জার যারা রেগুলার পেশেন্ট আছে তারা আসলে ওগুলো ট্রিটমেন্ট দেওয়া হয়। এজন্য মোটামুটি কিছুটা চলে। জরুরি বিভাগ খোলা নাই। জরুরি বিভাগ এটা আমি সম্পূর্ণ এটা তো কর্তৃপক্ষ বলতে পারবে খোলা আছে কিনা। আমরা ইন্টার চিকিৎসক আমাদের ডিউটি যতটুকু অতটুকু তো মানে আপনারা আসছেন? হ্যাঁ, আমরা আসছি এইটুকু। হাসপাতাল কর্তৃপক্ষ থেকেও পাওয়া যায়নি কোনো তথ্য বা বক্তব্য। এদিকে শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল সিলগালার বিষয়ে যোগাযোগ করেও স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। রিজেন্ট ও জেকেজির পর শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের মতো অনেক বেসরকারি হাসপাতাল করোনা চিকিৎসায় নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রশ্নবিদ্ধ। যাচাই বাছাই ও তদারকি ছাড়া চলতে থাকা এমন হাসপাতালগুলো যেমন প্রতারণা করছে সাধারণ মানুষকে, তেমন হুমকির মুখে ফেলছে জীবনকে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। নমুনা সংগ্রহে হয়রানি ও পরীক্ষা নিয়ে প্রতারণার অভিযোগে ল্যাব এইডের নারায়ণগঞ্জ শাখার করোনা পরীক্ষা কার্যক্রম বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ। এই মুহূর্তে হাসপাতালের সামনে আছেন সহকর্মী শওকত আলী সৈকত। সরাসরি যাচ্ছি তার কাছে। সৈকত, জাফর, আপনি জানেন যে ল্যাব এইডের নারায়ণগঞ্জ শাখায় করোনা পরীক্ষা নমুনা পরীক্ষার ব্যাপারে আজকে একটি তাদের অনিয়ম, দুর্নীতি এবং রোগীদের হয়রানির অভিযোগ উঠেছে। তো এই অভিযোগে আজকে সকাল থেকেই এই ল্যাব এইডে তাদের করোনার নমুনা পরীক্ষার সব ধরনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে জেলা সিভিল সার্জন। তো একটি বিষয় আপনাকে জানিয়ে রাখছি যে আমি এখন দাঁড়িয়ে আছি, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে, আপনি দেখতে পাচ্ছেন যে না আমার পিছনেই ল্যাব এইডের নারায়ণগঞ্জ শাখার সেই ভবনটি অবস্থিত। তো জেলা সিভিল সার্জন যেটি আমাকে জানিয়েছেন যে তারা জানতে পেরেছেন যে তারা ল্যাব এইড কর্তৃপক্ষ বিভিন্ন রোগীদের কাছ থেকে করোনা নমুনার পরীক্ষার কথা বলে 4,500 টাকা তারা আদায় করত এবং তাদের শর্ত ছিল যে রোগীদের বাসায় গিয়ে তারা নমুনা সংগ্রহ করে নিয়ে আসবে। কিন্তু আজকে তারা একটা অভিযোগ পেলেন যে রোগীর কাছ থেকে টাকা নিয়েও তাদের রোগীকে বাসায় না নিয়ে তাকে বাইরে এনে সরকারি বুথ থেকে তাদের নমুনা পরীক্ষা করিয়েছেন। তো এই বিষয়টি তারা জানতে পেরে তাৎক্ষণিক সকালে তারা ল্যাব এইডের সেই সরকারি বুথ কালীরবাজার সেই বুথে তারা সেখানে ঘটনাস্থলে যান এবং গিয়ে সত্যতা পান। এরপরে কিন্তু তারা ল্যাব এইডে এসে অভিযান পরিচালনা করেন এবং আজ থেকেই তারা সব ধরনের করোনা রোগীদের নমুনা সংগ্রহ এবং পরীক্ষার কার্যক্রম বন্ধের তারা নির্দেশ দেন। এবং সিভিল সার্জন যেটা বলছেন যে এখন থেকে তারা কোন রকম নমুনা পরীক্ষার কাজ তারা করতে পারবেন না। যদি করেন তাহলে তাদের বিরুদ্ধে তারা আইনগত ব্যবস্থা নেবেন এবং তাদের এই প্রতিষ্ঠানটির উপরে তাদের নজরদারি থাকবে। তো জেলা করোনা ফোকাল পারসন ডাক্তার জাহিদুল ইসলাম তিনি আমাকে জানিয়েছেন যে এই ল্যাব এইডের যে কার্যক্রম এটা সরকার এবং
দেশের মানুষের সাথে একটি প্রতারণার শামিল, এই ব্যাপারে তারা আইনগত ব্যবস্থা নেবে। তো জাফর, এই ছিল আমার কাছে ল্যাব এইডের নারায়ণগঞ্জের যে প্রতারণার বিষয়টি এর সবশেষ খবর। প্রতারণার অভিযোগে ল্যাবএডের নারায়ণগঞ্জ শাখার সমস্ত ধরনের করোনা পরীক্ষা কার্যক্রম বন্ধ করে দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এ বিষয়ে জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শওকত আলী সৈকত। করোনা রিপোর্ট জালিয়াতির মামলায় শাহাবুদ্দিন মেডিকেলের এমডি সহ 3 জনকে 5 দিন করে রিমান্ডে দিয়েছেন আদালত। সুষ্ঠু তদন্তের স্বার্থেই এই রিমান্ড বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষ। অনিয়মে হাসপাতালের মালিকের ছেলের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে র্যাব। রিজেন্ট কেলেঙ্কারির পর এবার কাঠগড়ায় শাহাবুদ্দিন হাসপাতাল। অনুমোদনহীন কিট দিয়ে করোনা পরীক্ষা, রিপোর্ট জালিয়াতি সহ নানা অভিযোগে গ্রেফতার হাসপাতালটির এমডি সহ 3 জনকে মঙ্গলবার হাজির করা হয় আদালতে। দুপুরের পর তাদের বিচারকের মুখোমুখি করে প্রত্যেকের 7 দিন করে রিমান্ড চান তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে 5 দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। খারিজ করা হয় এক আসামির জামিন আবেদন। যে যারা ভুক্তভোগী তাদের মধ্যে থেকে 4 জনের নাম উল্লেখ আছে। তারা বলেছেন যে এরাই তাদেরকে জিম্মি করে হসপিটালে ভর্তি করেছেন এবং হসপিটালে ভর্তি করার পর আইসিইউ এবং কেবিনের নামে ওইসব অসহায় রোগীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তারা হাতিয়ে নিয়েছেন। অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে দাবি করেছেন আসামিপক্ষের আইনজীবী। কোনো পজিটিভ রিপোর্টকে নেগেটিভ করা হয়েছে, এই ধরনের কোনো রিপোর্টের কোনো ধরনের প্রমাণপত্র অথবা কোনো নেগেটিভ রিপোর্টকে পজিটিভ বানানো হয়েছে, পজিটিভ রিপোর্ট নেগেটিভ বানানো হয়েছে, কোনো এক্সপার্ট ওপিনিয়ন এই মামলার সাথে দেওয়া হয়নি। এদিকে এক ব্রিফিংয়ে র্যাব বলছে মালিকের সম্পৃক্ততা না মিললেও এমডি ছেলের অভিযোগের প্রমাণ মিলেছে। ডক্টর মোহাম্মদ আবুল হাসনাত, যিনি কিনা সহকারী পরিচালক, উনি আমাদেরকে প্রাথমিকভাবে স্বীকার করেছেন যে এমডির দিক নির্দেশনায় উনি সকল প্রকার কার্যক্রম পরিচালনা করে থাকেন। রোববার রাজধানীর গুলশানের শাহাবুদ্দিন মেডিকেলে অভিযান চালিয়ে রোগীকে জিম্মি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার প্রমাণ পায় র্যাব। এ ঘটনায় ওই দিনই 2 জনকে গ্রেফতার করা হয়, আর হাসপাতালটির মালিকের ছেলেকে গ্রেফতার করা হয় সোমবার রাতে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জনপদে সময় আরও থাকছে। বরিশালে কমছে করোনা শনাক্তের হার। জনসচেতনতা ও প্রশাসনের পদক্ষেপের সুফল। সংক্রমণ এড়াতে ঈদযাত্রা ও পশুর হাটে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ। প্রকল্প বাস্তবায়নে ধীরগতি ও সমন্বয়হীনতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া যাচাই বাছাই ছাড়াই বিভিন্ন প্রকল্প একনেকে অনুমোদন পাচ্ছে কিনা তারও পর্যালোচনার নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। মঙ্গলবার দুপুরে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক পরবর্তী সভা শেষে এ কথা জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। ফসল উৎপাদনে খরচ কমাতে এবং কৃষির আধুনিকায়নের লক্ষ্যে গেল 14 জুলাই 3020 কোটি টাকা ব্যয়ে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এই প্রকল্পে পণ্য ক্রয়ে অস্বাভাবিক দাম ধরার অভিযোগ উঠেছে, যেখানে একটি ড্রামের দাম ধরা হয়েছে 10,000 টাকা, প্রতিটি বটির দামও 10,000 টাকা। এ অবস্থায় মঙ্গলবার একনেক বৈঠকে যাচাই বাছাই ছাড়া প্রকল্প অনুমোদন, প্রকল্প বাস্তবায়নের ধীরগতি, সমন্বয়হীনতা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসন্তোষ প্রকাশ করেছেন বলে জানান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। আমাদেরকে রিভিউ করতে বলছেন যে এই যে একের কাজ অন্য ঢুকায় যায় করোনা মিলেমিশে এগুলো একটু স্ট্রিমলাইন করতে হবে। আমলাতন্ত্রের ঝোপঝাড়ে একটু সুই হারিয়ে গেলে যা হয় এখানে তাই হচ্ছে, কিন্তু এটা গ্রহণযোগ্য নয়। বিশ্লেষকরা বলছেন অতীত অপরাধের বিচার না হয় আমলাতন্ত্রে এ ধরনের অনিয়ম আর লুটপাট বন্ধ হচ্ছে না। ইতিপূর্বে যেগুলোর মধ্যে বিভিন্ন ধরনের দুর্নীতির উদাহরণ পাওয়া গিয়েছিল সেগুলো দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা অতীব প্রয়োজন। তাহলে ভবিষ্যতেও এই ধরনের উন্নয়ন প্রকল্প নিয়ে তাদের নয়ছয় এবং দুর্নীতি করার প্রবণতা সকল পর্যায়ে বৃদ্ধি পেতে পারে। কুমিল্লার তিতাস নদী পুনঃখনন প্রকল্প সহ 1136 কোটি 84 লাখ টাকা ব্যয়ে 6টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে মঙ্গলবারের একনেক বৈঠকে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। জলজটে বিপর্যস্ত রাজধানীর অলিগলি প্রধান সড়ক পরিবহন সংকটে ভোগান্তি চরমে উঠেছে, সেই সঙ্গে যুক্ত হয়েছে যানজট। আরও 3 দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টি হলেই রাজধানীর অলিতে গলিতে ভোগান্তির এই চিত্র প্রতি বছরের। পার্থক্য শুধু বছর বছর বাড়ছে পানিতে ময়লা আর দুর্গন্ধ। করোনার এই সময়েও জীবন জীবিকার প্রয়োজনে যাদের রাস্তায় নামতে হচ্ছে তাদের অভিযোগ পরিণত হয়েছে ক্ষোভে। 20 মিনিট বৃষ্টি পড়ে এক মাজা পানি কমর বন কাপড় ভিজে। হাজার ফ্যামিলি এখানে বসবাস করে, এরা অফিসে যাওয়া হইতে স্কুলে যাওয়া হইতে মানে অনেক দূরবেগে পড়তে হয়। শুধু কি অলিগলি, পানি উঠেছে বাসাবাড়ি অফিস এলাকায়ও। সব সময় পানি হয়, বৃষ্টি হলে ড্রেনে আটকে যায় পানি।
এই রাস্তায় যদি পানির এই পরিমাণে পানি থাকে, এই যে বেহাল দশা। মহাসড়ক ডুবেছে পানিতে। সঙ্গত কারণেই গণপরিবহন, ব্যক্তিগত বাহনের যাত্রীদের কণ্ঠে ঝরেছে ক্ষোভ। ছিল গণপরিবহন সংকটও। অবস্থা তেমন ভালো না। ড্রেনেজ ব্যবস্থা যদি ভালো থাকতো তাহলে আমাদের এই পানি জলাবদ্ধতা হতো না। কলোনি বাজার থেকে 7টা পর্যন্ত বৃষ্টি হইলে পরে পানি এরকম বাজে যায়। টানা বৃষ্টিতে অসহায় ক্ষুদ্র ব্যবসায়ী ও স্বল্প আয়ের মানুষ। পানিতে নামে গাড়ি চালাইতে হয়, সব জায়গায় পানি। যাত্রী পানি নামে না পারা যায়, নিজের টাইনে নিয়ে যাওয়া লাগে, খুব সমস্যা হয়। এদিকে জলাবদ্ধ মানুষের অবস্থা সরজমিনে দেখতে মিরপুরের 13 নম্বর ওয়ার্ডের মণিপুরে আসেন উত্তর সিটি কর্পোরেশন মেয়র আতিকুল ইসলাম। আবারও আশ্বাস দেন সব সেবা সংস্থাকে সমন্বয় করে 1 সপ্তাহের মধ্যে জলাবদ্ধতা নিরসনের। সমন্বয় না করে কাজ কিন্তু আমাদের হবে না। খাল সবই আমাদের জাম হয়ে গিয়েছে, আমাদেরকে রাস্তা চওড়া করতে হবে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানায় আর আগামী 3 দিন বৃষ্টি অব্যাহত থাকবে নগরে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। দেশের বন্যা পরিস্থিতির খবর। অতিবৃষ্টি ও উজানের ঢলে কয়েকটি জেলায় নতুন এলাকা প্লাবিত হয়েছে, তবে বেশিরভাগ স্থানেই অপরিবর্তিত রয়েছে বন্যা পরিস্থিতি। নদীর পানি কমায় কোথাও কোথাও দেখা দিয়েছে ভাঙন। বন্যা কবলিত এলাকায় খাবারের পাশাপাশি বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছেন। এতে দুর্ভোগ বেড়েছে বানভাসীদের। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। তীব্র স্রোতে লোকালয়ে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পানিবন্দী মানুষের সংখ্যা বাড়ার পাশাপাশি বিচ্ছিন্ন হচ্ছে অভ্যন্তরীণ রুটের সড়ক যোগাযোগ। অতিবৃষ্টি ও উজানের ঢলে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের চলতি নদীর পানির তোড়ে বেড়িবাঁধ ভেঙে নতুন করে 10টি গ্রাম প্লাবিত হয়েছে। প্রায় 2টা ওয়ার্ডের 20 থেকে 30,000 মানুষ পানিবন্দী। একে তো বন্যা, তার উপর টানা বৃষ্টি। এতে দুর্ভোগের মাত্রা বেড়েছে মানিকগঞ্জের 4টি উপজেলার 50,000 পানিবন্দী মানুষের। করোনায় বন্দি, তারপরে পানিবন্দি, উপরে বৃষ্টি। বেকায়দায় পড়ছি, গরু ছাগল নাস্তায় উড়িছি। টাঙ্গাইলে এখনো ঢুকছে বানের পানি। নতুন নতুন গ্রামের পাশাপাশি রাস্তাঘাট পানিতে তলিয়ে থাকায় দুর্ভোগ চরমে স্থানীয়দের। দেখা দিয়েছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। ঘরে কোমর পানি, তাই মাচাং ঘরে ঠাঁই নিয়েছেন বানভাসীরা। গাইবান্ধায় ব্রহ্মপুত্র ও তিস্তার নদী পানি কমায় 10টি পয়েন্টে দেখা দিয়েছে ভাঙন। কুড়িগ্রামে তিস্তা নদীর পানির তোড়ে বুড়িরহাট সলিডস পারে 50 মিটার স্যাঙ্ক ভেঙে গেছে। পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলেও মেরামত করতে পারেনি। এছাড়া মুন্সিগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হলেও অপরিবর্তিত রয়েছে রংপুর ও ফরিদপুরে। আবু নোমান, সময় সংবাদ। একদিনও রাখা হয়নি আইসিইউতে, অথচ 13 দিনে একজন কোভিড রোগীর বিল করা হয়েছে 7 লাখ টাকা। চট্টগ্রামে বেসরকারি হাসপাতালে আদায় করা হয়েছে এমন গলা কাটা বিল। সচেতন নাগরিক কমিটি বলছে, চিকিৎসা প্রত্যাশী মানুষকে জিম্মি করা হচ্ছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। নূরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। নগরীর বেসরকারি পার্কভিউ হাসপাতালে ফটিকছড়ির বাসিন্দা কোভিড রোগী সেলিমের মৃত্যুর পর দেয়া বিলে দেখা যায় 1,04,000 টাকার ওষুধ, 1,32,000 টাকার বেড চার্জ ধরা হয়েছে। এছাড়া 2 দফায় 2,07,000 টাকার অক্সিজেন দেয়া হয়। সব মিলিয়ে 4 থেকে 17 জুলাই পর্যন্ত 13 দিনে বিল করা হয় 6,97,000 টাকা, অথচ একদিনও রাখা হয়নি আইসিইউতে। ঢাকা থেকে 1.5 লাখ টাকার ওষুধ আনলেও আবার 1 লাখ টাকার ওষুধ দেখানো হয়েছে বিলে। অতিরিক্ত বিল সহ সেবা না পাওয়ার নানা অভিযোগ হাসপাতালটির বিরুদ্ধে। এখানে আপনার চিকিৎসা সেবার নামে যে কষাখানা করছে, এটার বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাচ্ছি। 2 জায়গায় অক্সিজেন চার্জ 2 লক্ষ টাকা, বেড চার্জ দেখাইছে, সবকিছু অসঙ্গতিপূর্ণ, ওদেরকেও বাঞ্ছিত করা হোক। তবে পার্কভিউ হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, মেডিসিন ও অতিরিক্ত অক্সিজেনের কারণে বিল বেশি হয়েছে। কোভিড সাসপেক্টেড পেশেন্ট যারা আছে ওনাদের কিন্তু প্রচুর মেডিসিন যায় এবং ওই মেডিসিনের কিন্তু এক্সপেন্সেস কিন্তু যথেষ্ট বেশি। আর আরেকটা জিনিস হলো আপনার অক্সিজেন, যে কন্টিনিউয়াস যে অক্সিজেন যায়, অক্সিজেনের কিন্তু বিলটাও বেশি। মুনাফালোভী ব্যবসায়ীদের কাছে মানুষ জিম্মি উল্লেখ করে তদারকির দাবি জানায় সচেতন নাগরিক কমিটি। এদের যারা অ্যাকাউন্টস যারা করেন তাদের ক্যালকুলেটর বোধহয় ভিন্নভাবে তৈরি করা আছে। 2 দুগুণ 4 না হয় বোধহয় 2 দুগুণ 20 হয়। এইরকম এই বিষয়গুলোকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, দুদক, রেপ তাদের তদন্ত করে দেখা উচিত। তবে অযৌক্তিক বিলের অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। 2-1টি অভিযোগ সিভিল সার্জন অফিসে এসছে, সেটি আমরা যেমন অক্সিজেনের পার ঘন্টা হিসাব, এটি আমরা রোগীর সাথে বসে আমরা মিলিয়ে দেখছি। যেহেতু চিকিৎসকের বিষয় আছে, এখানে অনেকগুলো টেকনিক্যাল বিষয় আছে, এই বিষয়গুলো চিকিৎসকদের মতামত নেওয়া দরকার।
এবং তারপরে আমরা প্রশাসনের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করব। উভয় পক্ষের কথা শুনতে হবে, শুনে আমাদের এটা যাচাই বাছাই করতে হবে, এটা আমরা তদন্তের ব্যবস্থা করব। পার্কভিউ হাসপাতাল সহ চট্টগ্রামে কোভিড রোগীর সেবা দেয়া বেশ কিছু বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে অতিরিক্ত বিল সহ নানা অভিযোগ রয়েছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করেছেন রিপোর্টার মুজাহিদ শুভ। আজ আমরা জানাবো শেষ 24 ঘন্টায় বাংলাদেশের সার্বিক চিত্র এবং দক্ষিণ এশিয়ার আক্রান্ত এবং মৃতের দিক থেকে শীর্ষ 5টি দেশের খবর। আমরা প্রথমে যদি জানতে চাই যে 24 ঘন্টায় বাংলাদেশের করোনার সার্বিক চিত্র, নমুনা পরীক্ষা হয়েছে 12,898টি এবং তার মধ্যে আক্রান্ত হয়েছে 3,057 জন এবং শেষ 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছে 41 জন, আর সুস্থ হয়েছেন 1,841 জন। সব মিলে 1.25 লাখের মতো এখন পর্যন্ত সুস্থ হয়েছেন যারা আক্রান্ত হয়েছিলেন। 8 মার্চ থেকে 2 জুন পর্যন্ত, অর্থাৎ 3 মাসে 50,000 অতিক্রম করেছে, কিন্তু 2 জুন থেকে 18 জুন, মাত্র 16 দিনের মাথাতে এটি 1 লাখ ছাড়িয়েছে। নমুনা পরীক্ষা হচ্ছে কম। এই শেষ 15 দিনে 2 দিন, আমরা এর মধ্যে 8 জুলাই একটি দিন 15,000-এর বেশি আসলে পরীক্ষা করা হয়েছে। তারপরে পরীক্ষা করা হয়েছে 20 জুলাই 13,362 জন এবং আজকে সবশেষ আমরা দেখলাম যে আরও কম 12,898 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সবচেয়ে আক্রান্তের দিক থেকে ভারত, তারপরে পাকিস্তান, তৃতীয় অবস্থানে আছে বাংলাদেশ, এরপরে আফগানিস্তান এবং নেপাল। পরিবারের প্রত্যেকটি সদস্যকে সতর্ক থাকা, ভালোভাবে মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা, তবে হয়তো আমরা সুস্থ বাংলাদেশ গড়তে পারবো। তো এই ছিল এখানকার সবশেষ। জনপদের সময় আরও থাকছে। সিভিল সার্জনের অফিসের পিয়নের সহযোগিতায় ফার্মেসি ও গুদামে যেত সরকারি ওষুধ, চক্রের 7 জন গ্রেফতার, সন্দেহের তালিকায় কয়েক কর্মকর্তা। জাতীয় মসজিদ বাইতুল মোকাররম জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে চলছে ব্রিফিং, সরাসরি চলে যাচ্ছি সেখানে। জিলহজ মাসের চাঁদ দেখা উপলক্ষে ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে তথ্য সংগ্রহ করেছি এবং বিশ্বের অন্যান্য দেশের পরিস্থিতিও পর্যালোচনা করা হয়েছে। তার ভিত্তিতে আজকে আমি উপস্থিত সকলের উদ্দেশ্যে আমরা সবার কাজ শুরু করতে যাচ্ছি। প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুফতি মিজানুর রহমান সাহেবকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين الذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين على ما أصابهم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون صدق الله العظيم। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আমি প্রত্যেক উম্মতের জন্য, সম্প্রদায়ের জন্য কুরবানির বিধান দিয়েছি, যেন তারা চতুষ্পদ জন্তু জবাই করার সময় আল্লাহর নাম স্মরণ করে, যে জন্তুগুলি তাদের জীবন উপকরণ হিসাবে তাদেরকে দেওয়া হয়েছে। আর তোমাদের ইলাহ একমাত্র ইলাহ, তোমরা তার আনুগত্য করো। আপনি যারা বিনয়ী তাদেরকে সুসংবাদ দান করুন। আর বিনয়ী মানুষ তো তারাই যাদের সামনে আল্লাহর নাম স্মরণ করা হলে তাদের অন্তর আল্লাহর ভয়ে কম্পিত হয় এবং বিপদে ধৈর্য ধারণ করে নামাজ কায়েম করে। আর আল্লাহ পাক তাদেরকে যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করে। আল্লাহ আমাদেরকে বিনয়ী বান্দা হওয়ার তৌফিক দান করুন, কোরবানির বিধানগুলি সুন্দরভাবে পালন করার তৌফিক দান করুন। ধন্যবাদ। আমি এখন আপনাদের সকলের উদ্দেশ্যে 1441 হিজরি সালের জিলহজ মাসের চাঁদ দেখার ঘোষণাপত্র পাঠ এবং আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি আজকে সবার সম্মানিত সভাপতি
জাতীয় চাঁদ দেখা কমিটির সহসভাপতি এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, সচিব ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1441 হিজরি সালের জিলহজ মাসের চাঁদ দেখার ঘোষণাপত্র অদ্য 21 জুলাই 2020 খ্রিস্টাব্দ তারিখ সন্ধ্যায় বাইতুল মোকাররম মসজিদে জাতীয় চাঁদ দেখার কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় কার্যালয় সহ জেলার আশপাশ সহ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পারসো হতে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে দেখা যায় যে অদ্য 29 জিলকদ 2041 হিজরি 6 শ্রাবণ 1427 বঙ্গাব্দ 21 জুলাই 2020 খ্রিস্টাব্দ মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পাওয়া যায়নি। প্রিয় দেশবাসী, আগামীকাল 7 শ্রাবণ 1427 বঙ্গাব্দ 22 জুলাই 2020 খ্রিস্টাব্দ বুধবার জিলকদ মাস 30 দিন পূর্ণ হবে। আগামী 8 শ্রাবণ 1427 বঙ্গাব্দ 23 জুলাই 2020 বৃহস্পতিবার থেকে 2041 সালের পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে। এই প্রেক্ষিতে 10 জিলহজ 2041 হিজরি 17 শ্রাবণ 1427 বঙ্গাব্দ 1 আগস্ট 2020 খ্রিস্টাব্দ শনিবার সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ইনশাআল্লাহ। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। বিশ্ব মহামারী কোভিড-19 জন্য স্বাস্থ্যবিধি মেনে কোরবানির যাবতীয় কার্যক্রম সম্পন্ন করার জন্য বিনীতভাবে অনুরোধ জানানো যাচ্ছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই মহামারী করোনা ভাইরাস থেকে এবং অন্যান্য মহামারী থেকে দ্রুত মুক্তি দেন এবং আমাদের সকলকে যেন রাব্বুল আলামিন যেন হেফাজত করেন। আমিন। সবাইকে ঈদের আবারও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আল্লাহ হাফেজ। প্রশ্ন করতে চাই, সেটা হলো যে ওআইসির একটা সিদ্ধান্ত ছিল যে সব দেশ মিলে একসাথে আজহা উদযাপন করবে এবং আমাদের পূবের যে দেশগুলো, এর মধ্যে ইন্দোনেশিয়া আছে, এর মধ্যে মালয়েশিয়া আছে, আরও করে অস্ট্রেলিয়া আছে, তারা ঈদ করবে 31 জুলাই। সেই ক্ষেত্রে বাংলাদেশ যে জায়গায় আছে সেখান থেকে চাঁদ দেখা যাওয়ার কথা। আমার প্রশ্ন হলো যে সারা মানে ওয়াইপুক্ত সবগুলো দেশ 57টার মধ্যে 56টা দেশ যে পথে হাঁটছে, আমরা তার উল্টো দিকে হাঁটছি, মানে এর কোনো ব্যাখ্যা আছে? আপনারা আলেমরা কি বলে? এই বিষয়ে ওআইসির এই সর্বসম্মত কোনো সিদ্ধান্ত আমাদের হাতে এরকম নাই। তবে আলেম ওলামাদের কথা যেহেতু বলেছেন, এই বিষয়ে লালবাগ মাদ্রাসার খতিব মুফতি নিয়ামতুল্লাহ সাহেব এই বিষয়ে বলবেন। আমরা ওনাকে সংক্ষেপে শুনি প্লিজ। আসলে চাঁদ দেখার বিষয়টি এমন যে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে নিয়ে পর্যন্ত এবং হুজুর
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সময় জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিধন এসেছিল এবং সেখানে সেই পরিস্থিতির আলোকে ৩৩টি হাদিস আমি এখানে জমা করেছি। বুখারী শরীফের 1913তম, 1914তম, 1900তম, 1906, 1909, মুসলিম শরীফের থেকে, আবু দাউদ শরীফের থেকে, তিরমিজি শরীফ থেকে, ইবনে মাজাহ থেকে প্রায় 33টি রিওয়ায়াত এখানে হাদিস এখানে জমা করা হয়েছে। সেখানে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে তোমরা চাঁদ দেখে, চোখে চাঁদ দেখে তোমরা রোজা শুরু করবা এবং চাঁদ দেখে তোমরা রোজা করবা এবং তোমরা ঈদ করবা। এখানে কথা হলো এটা যে চাঁদ দেখা মানে চাঁদ আকাশে তো আছে, চাঁদ তো সবসময় আকাশে আছে, এই জন্য বলা হয়েছে যে চাঁদ দেখাটাকে ইসলামে প্রাধান্য দিয়েছে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর উপরে সাহাবায়ে কেরামের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা একটা রিওয়ায়াত আছে যে চাঁদ এক দেশে দেখা গেলে অন্য দেশে ঈদ করা যাবে কিনা। মুসলিম শরীফের 2528তম রিওয়ায়াত, আবু দাউদ শরীফের 2332তম রিওয়ায়াত, তিরমিজি শরীফের 394তম হাদিসে এখানে উল্লেখ করা হয়েছে। মুসলিম শরীফের অধ্যায় ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে বাবু বায়ানে আন্না লিকুল্লি বালাদিন রুয়াতান, অর্থাৎ প্রত্যেক দেশ তার চাঁদের এবং ঈদের ব্যাপারে, শুধু ঈদ নয়, এই চাঁদের ব্যাপারটা সারা বছরের সাথে সম্পর্ক, চাঁদের সাথে শুধু ঈদ না বরঞ্চ বিবাহের সম্পর্ক, তালাকের সম্পর্ক, ইদ্দাতের সম্পর্ক এবং আইয়ামে বীজের রোজা রাখার সম্পর্ক, অনেক কিছুই আছে। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি একটা অধ্যায় লিখেছেন যে তোমরা প্রত্যেকটা দেশে তোমরা নিজেরা চাঁদ দেখে তারপরে তোমরা সিদ্ধান্ত নিবা। ওয়া আন্নাহুম ইযা রাআউল হিলাল বিবালাদিন, কোন এলাকায় যদি চাঁদ দেখা যায় লা ইয়াসবুতু হুকমুহু লিমা বাউদা আনহু, তো সেই এলাকার চাঁদ সেই এলাকা থেকে দূরত্ব কোন এলাকায় গ্রহণযোগ্য হবে না। এই হাদিসটি আরো অনেক আছে, 3টি হাদিস এখানে পেশ করা হয়েছে। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও এই ধরনের অনেক ঘটনা ঘটেছে। এক এলাকায় চাঁদ দেখা গিয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই এলাকায় চাঁদ দেখার যখন খবর পেয়েছেন, আবু দাউদ শরীফের রিওয়ায়াত, তিরমিজি শরীফের রিওয়ায়াত কিভাবে আছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খবর পেলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যোহরের পরে চাঁদ দেখার খবর আসছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা রোজা ভেঙে ফেলো, আজকে আর রোজা নাই, আগামীকালকে আমরা ঈদের নামাজ পড়ব। এই ধরনের অনেক হাদিসের দ্বারা প্রমাণিত জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখে সমস্ত সিদ্ধান্ত করার জন্য বলেছেন এবং না দেখা গেলে তখন সেই সিদ্ধান্ত হবে যে মাস 30 দিন পুরা করতে বলছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধরনের রিওয়ায়াত আছে, অনেক হাদিস আছে, অল্প এগুলো বলা সম্ভব নয়, যার কারণে ওআইসি সম্মেলনে এমন কোনো সিদ্ধান্ত আমাদের সামনে নাই যেখানে এটা বলা হয়েছে সারা দুনিয়াতে একসাথে ঈদ করার জন্য। আর আমি আগেও বলেছি চাঁদ দেখা শুধু ঈদের সাথে সম্পর্ক নয়, হাজার হাজার মানুষের সামাজিক বিধানের সাথে সম্পর্ক। আল্লাহ আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ হিদায়াত মেনে চলার তৌফিক দান করুন। ধন্যবাদ সকলকে। আমি এখন আমাদের উদ্দেশ্যে মোনাজাত পরিচালনা করার জন্য আমাদের বিশিষ্ট সরকার সিনিয়র আলেম, অনেকের সিনিয়র মাওলানা আব্দুর রাজ্জাক সাহেবকে বিনীত অনুরোধ করছি। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে চাঁদ দেখা কমিটির বৈঠকে জানানো হয়েছে যে আগামী 1 আগস্ট ঈদুল আজহা, সে বিষয়ে বিস্তারিত জানাতে আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। শপিং মল, হাট বাজার, গণপরিবহন সহ ঘরের বাইরে সব জায়গায় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে সরকার। এছাড়া সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান সহ সবখানেই পড়তে হবে মাস্ক। মঙ্গলবার বিকেলে ঘরের বাইরে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করে প্রজ্ঞাপন জারি করে স্বাস্থ্য মন্ত্রণালয়। শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, গির্জা সহ সকল ধর্মীয় উপাসনালয়েও মাস্ক ব্যবহার নিষিদ্ধের নির্দেশনা দেওয়া হয় প্রজ্ঞাপনে। এছাড়া মাস্ক ছাড়া ক্রেতা বা বিক্রেতা কোনো পণ্য কেনাবেচা করতে পারবেন না বলে উল্লেখ করা হয়। হবিগঞ্জের মাধবপুরে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে ক্ষতবিক্ষত করেছে স্বামী। গুরুতর অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত স্বামী শরীফকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন এলাকাবাসী। উজ্জ্বল চক্রবর্তীর তথ্য ও জুয়েল রহমানের ছবি নিয়ে রিপোর্ট।
যৌতুকের দাবিতে পাষণ্ড স্বামীর অমানসিক নির্যাতনের শিকার হয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন গৃহবধূ রিনা বেগম। স্বজনরা জানান 1 বছর আগে হবিগঞ্জের মাধবপুর পৌর এলাকার বাসিন্দা শরীফের সঙ্গে বিয়ে হয় একই উপজেলার রিনা বেগমের। 1 সপ্তাহ আগে স্বামী শরীফ রিনার কাছে 3.5 লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুকের টাকা দিতে না পারায় সোমবার সকালে তাকে ধারালো অস্ত্র দিয়ে সারা শরীর ক্ষতবিক্ষত করে পাষণ্ড স্বামী। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। 2 দিন পরে পরে মারামারি করে, তারপর বলছে তুই যদি টাকা না এনে দিতে পারিস তাইলে তোরা মাইরা ফেলাই দিমু। আমার বোনের যে ব্লেড দিয়ে পুষাইছে, যে অত্যাচার করছে, এর কঠিন বিচার চাই আমি। যে ঘটনা ঘটাইছে আমরা জীবনে এই ঘটনা দেখি না। আজ যদি এই মহিলার করছে এমন তো হুত্তি করব, হ্যাঁ একটা যেমন সব সুজাব এমন বিচার আমরা চাই। গৃহবধূ রিনা আপাতত শঙ্কামুক্ত হলেও পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসক। রোগীটা অবস্থা কিছুটা উন্নতির দিকে অবস্থা আছে, তার ব্যথাগুলোটা কমে গেছে, তবে ক্ষত সারতে কয়েকদিন সময় লাগবে। এ ঘটনায় থানায় অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পুলিশ। কোন ঘটনার যদি সত্যি ঘটে থাকে তাহলে আমরা যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব। ঘটনার পর থেকেই অভিযুক্ত শরীফ পলাতক রয়েছে। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। পরীক্ষামূলকভাবে ভারতের ট্রানজিট পণ্যের প্রথম চালান পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে। ট্রানজিটের 4টি কন্টেইনার সহ মোট 221টি কন্টেইনার নিয়ে এমভি সেঁজুতি নামের জাহাজটি দুপুরের বন্দরের এনসিটিতে ভিড়ে। এর আগে গত রাত 1:30টার দিকে জাহাজটি বহির্নগরে পৌঁছায়। এরপর যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে বার্থিং নেওয়া হয়। বন্দর কর্মকর্তারা জানিয়েছেন, নির্ধারিত কার্যক্রম শেষে কন্টেইনারগুলো দ্রুত খালাস দেওয়া হবে। শিপিং এজেন্ট জানায়, আজকের মধ্যেই আখাউড়ার উদ্দেশ্যে 4টি কন্টেইনার পাঠানোর চেষ্টা করা হচ্ছে। গত 16 জুলাই কলকাতা থেকে রওনা দিয়ে হলদিয়া বন্দর হয়ে চট্টগ্রামে পৌঁছে সেঁজুতি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রথম ধাপে সফলতা পেলে কলকাতা থেকে নিয়মিতভাবে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্যে পাঠানো হবে দেশটির পণ্য। রাজশাহীতে অগ্রণী ব্যাংক থেকে 17 লাখ টাকা চুরির ঘটনায় সন্দেহজনকভাবে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ঘটনার দিন রাতেই বোয়ালিয়া থানায় মামলা করেন ভুক্তভোগী সর্দার পেট্রোলিয়ামের ম্যানেজার শুভঙ্কর ভদ্ররতন। এরপর জিজ্ঞাসাবাদের জন্য প্রতিষ্ঠানটির অপর ম্যানেজার মাহফুজুর রহমান রিপনকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য মতেই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রাজ্জাক ট্রেডিংয়ের কর্মী শফিকুল ইসলাম অপুকে নগরীর সাহেব বাজার থেকে গ্রেফতার করা হয়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চুরি হওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানায় পুলিশ। সোমবার দুপুরে নগরীর অগ্রণী ব্যাংক কর্পোরেট শাখা থেকে এই চুরির ঘটনা ঘটে। জানিয়ে দিচ্ছি জনপদের সময় শিরোনামগুলো। বিতর্কের মুখে পদত্যাগপত্র জমা দিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। রিজেন্ট কাণ্ডে স্বাস্থ্যমন্ত্রীকেও জিজ্ঞাসাবাদের ইঙ্গিত, দুদকের প্রয়োজনীয় নথি সংগ্রহ। দেশের কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি, আগামী 1 আগস্ট ঈদুল আজহা। বেসরকারি হাসপাতালে কোভিড চিকিৎসার মান নিয়ে 4 মাস পর টনক নড়ল স্বাস্থ্য অধিদপ্তরের। না যেতে বিজ্ঞপ্তি, ঘরের বাইরে মাস্ক বাধ্যতামূলক করে প্রজ্ঞাপন। টানা বৃষ্টিতে জলজটে বিপর্যস্ত রাজধানী, সারা দেশে বন্যায় প্লাবিত 25 জেলা। দ্বিতীয় দফায় 25 জনের মৃত্যু। পদ্মায় তীব্র স্রোতে ব্যাহত নৌযান চলাচল। এবং চট্টগ্রামে আইসিইউতে না রেখেও কোভিড রোগীর কাছে 7 লাখ টাকা বিল আদায়, লিখিত অভিযোগের অপেক্ষায় স্বাস্থ্য বিভাগ। দেশে আরও 41 জনের মৃত্যু, শনাক্ত 3000-এর বেশি। এই ছিল এখনকার মতো। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ আর সঙ্গে থাকুন সময়।